বোলিং বান্ধব উইকেট হলে সেটা ছোট দল এবং বড় দলের মধ্যে পার্থক্যটা কমিয়ে আনে কিনা এই প্রশ্ন নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, স্পেশালি এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অবস্থানটা এইরকম কন্ডিশনে কোন জায়গায়, সেটাতে কি তাদের লাভ হয়েছে নাকি ক্ষতি? এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। হাসিবুল হোসেন শান্ত, স্বাগত আপনাকে। ক্রিকেট কার্নিভালে আমরা দেখছিলাম সহকর্মী পার্থ বণিকের রিপোর্টটা, এবং আমরা দেখছি আসলে ওয়ার্ল্ড কাপে বোলারদের কেমন দাপট। সেই জায়গা থেকে বাংলাদেশের বোলারদের পারফরমেন্সটা বাংলাদেশকে বারবার ফ্রন্ট ফুটে এনে দিচ্ছে ব্যাক ফুট থেকে। আলটিমেটলি তাহলে এ ধরনের কন্ডিশনে বাংলাদেশের লাভ হলো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু বোলিং এর ক্ষেত্রে যদি বলেন, পেস বোলিং এর যে আমাদের যে প্লেয়ার এখন আছেন এবং যারা এখন ন্যাশনাল টিমে নেই কিন্তু ন্যাশনাল টিমে খেলার জন্য ওয়েট করছেন, তারাও কিন্তু ভালো বোলিং করছে। আপনি সত্যি কথা বলতে লাস্ট 2-1 বছর কিন্তু পেস বোলিং এই গ্রুপটা চমৎকার বোলিং করে যাচ্ছে। সেদিকে চিন্তা করলে কিন্তু বাংলাদেশের বোলিং অ্যাটাকটা চমৎকার ভাবে করে যাচ্ছেন। সবচেয়ে বড় জিনিস যে তারা ধারাবাহিকভাবে বোলিং এর ইমপ্রুভমেন্টও করছেন, সাথে ভালো বোলিং করছেন। এটা একটা কারণ। 2 নম্বর উইকেটটাও অবশ্যই হেল্পফুল ছিল বোলারদের জন্য, যেটা আমরা খেলাতেই দেখতে পেরেছি। বেশি রান হয়নি, 106-107 রান হলে সেই টিমকে এগেন্স্ট টিমকে সেটা চেস করতে গেলে অনেক বেগ পেতে হয়েছে বিকজ অফ উইকেট, এবং বলাররা চমৎকার বোলিং করার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা এত সুন্দরভাবে দাঁড়িয়েছে। আমার মনে হয় যে এই বোলিং এর সাফল্যতা উইকেটও আছে, সাথে বলাররা কিন্তু শুধু উইকেট খারাপ হলেই ভালো, বলারদের ফেভারে হলেই হবে না। এটা তো বলারদেরকে ওই জায়গায় বল করতে হবে, উইকেটটাকে ইউজ করতে হবে। অর্থাৎ কন্ডিশনটা কাজে লাগানোর যে বিষয় রয়েছে সেইটা অনেক বেশি ভাইটাল এখানে, যেটা বাংলাদেশের বোলাররা স্পেশালি খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে। ইভেন নেপালের বিপক্ষে সাউথ আফ্রিকা যেভাবে খেলেছিল তার চেয়েও হয়তো বা বেটার ভাবে নিজেদের অনেক বেটার খেলেছে, এই কন্ডিশনটা কাজে লাগাতে পেরেছে। কাজে এই কন্ডিশন যদি কাজে লাগাতে পেরেছেন দেখে আমরা কিন্তু নেপালকে 85 রানে অল আউট করে দিতে পেরেছি। এবং মোস্তাফিজকে যদি দেখেন, এই ধরনের উইকেটে কিন্তু সে মনে হয় যে কিং পেস বোলারদের ক্ষেত্রে। আর যে 19 নম্বর ওভারে তিনি যেভাবে বল করেছেন, আসলে ডেড ওভারে এসে মেইডিন উইকেট পাওয়াটা এত সহজ কথা না। তো আমার মনে হয় যে এখানে উইকেটটা বাংলাদেশের বোলাররা চমৎকার ভাবে ইউজ করছেন। পেস বোলার বিশেষ করে আমি বলবো যে সাকিবের স্টার্টিংটা চমৎকার হচ্ছে। আর তাসকিনের আজকের দিনটা বাদে তাসকিনও কিন্তু চমৎকার বোলিং করে যাচ্ছেন। তো আমার মনে হয় যে উইকেটটা খুব ভালোভাবে তারা ইউজ করছেন। সাথে শুধু পেস বোলিং না, আপনি দেখেন স্পিনার ক্ষেত্রেও কিন্তু সব টিমই কিন্তু স্পিনার চমৎকার বোলিং করে গিয়েছে এই উইকেটে। তো এই ধরনের উইকেট আসলে একটু স্লো হয়, এখানে দেখা যায় আনিমেল বাউন্সও কিন্তু দেখা গিয়েছে। তো আমার যে কারণে আসলে ম্যাচটা খুব বেশি হাই স্কোরিং হয়নি এবং 100 রান করতেই বাংলাদেশের ঘাম ছুটে গিয়েছিল। সেই জায়গা থেকে আমরা যদি ব্যাটিং এর পারফরমেন্সটা অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে একটা দলের টপ অর্ডার পুরো 4টা ম্যাচেই বলতে গেলে ফেল করেছে। এরকম একটা ব্যাটিং অর্ডার টোটালি অফ ফর্ম, এবং তারা যে এরকম অফ ফর্মে আছে সেটা বিশ্বকাপের আগে থেকেই জানা সবার। এই দলটা নিয়ে একটা টপ অর্ডারে এরকম নড়বড়ে অবস্থা নিয়ে একটা দল সুপার 8-এ পৌঁছে গেল, এই বিষয়টা আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি দেখেন শান্ত, লিটন, ওনারা একদমই রান করতেন। বাকি কিন্তু আপনি দেখেন, যদি আপনি তামিম তামিমকেও বলেন অথবা অল্প রান করে আউট হয়ে গেছেন, বাট একটা ম্যাচে কিন্তু সলিড স্টার্ট দিয়েছেন। শান্ত, লিটন বাদে মোটামুটি কিন্তু সবাই ঠিকঠাকই রান করছেন। আপনি মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, সাকিব এই আগে নেদারল্যান্ডের সাথে চমৎকার ব্যাটিং করেছেন। আপনার লাস্টের দিকে জাকির আলীও মোটামুটি ভালো ব্যাটিং করছেন। তো আমার মনে হয় যে এই দুজন বাদে যদি ওনারা ব্যাটিং না করতে পারতেন, তাহলে আসলে আপনি কি মনে করেন বাংলাদেশ জিতার দাঁড় করে আসে দাঁড়াতো? তো আমার মনে হয় যে লিটন, শান্ত বাদে যারা খেলছেন এই ধরনের উইকেটে আপনি আসলে ব্যাটিং করাটা ভেরি ডিফিকাল্ট। তো অফ ফর্মে থেকে এই ধরনের উইকেটে ফর্মে আসাটা আমার কাছে মনে হয় যে একটা ব্যাটসম্যানের জন্য যুদ্ধ করতে হবে। সেই ক্ষেত্রে আসলে লাকটাও একটু দরকার। আমার লাকটাও ফেভার করছে না। তারপর শান্ত এবং লিটনের যদি শর্ট সিলেকশন দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা খুব তাড়াহুড়া করছে, বিকজ ফর্মে না থাকলে আসলে এই ধরনের সিচুয়েশন আসলে একটু নিজেকে কন্ট্রোল করাটা টাফ। আর টি-20 120 বলের খেলা, এখানে আপনি যে একটু সেট হয়ে খেলবেন সেই সুযোগ সময়ও নেই। তো সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে শান্ত, লিটন যদি তাদের মোটামুটি একটু ফর্মে আসেন বা তাদের ওনারা যদি কিছু রান করে দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ টিম অনেক স্ট্রং হয়ে দাঁড়াবে। বাট ওরা ভালো খেলেন দেখে কিন্তু সিলেক্ট করা হয়েছে। তারা কিন্তু প্রুভেন প্লেয়ার, তাদেরকে কিন্তু পরীক্ষা করার কিছু নেই, বাট খারাপ সময় যেতে পারে।
আর টি-20তে একজন ব্যাটসম্যানকে ফর্মে আসা কিন্তু এত সহজ না টি-20তে। আমি এটা অবশ্যই সবাইকে বুঝতে হবে যে 120 বলে খেলা খুব কম বলের খেলা এবং স্ট্রাইক রেটটা সবসময় হাই রাখতে হয়। সেক্ষেত্রে আমি বলবো যে শান্ত লিটনের লাকটাও ফলো করছে না। তো এই ক্ষেত্রে আসলে ওনারা যে চেষ্টা করছেন না, কোনো প্লেয়ারই চায় না যে সে খারাপ খেলুক। ওনারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছেন। আর দেখা যাক কি হয় সামনে। এটা তো আসলে এখানে থাকলে আরো ভালোভাবে বলা যেত, বাট উইকেটটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ব্যাটসম্যানদের জন্য। নিঃসন্দেহে ব্যাটসম্যানদের জন্য উইকেটটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সামনে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমরা জানি যে গ্রুপ 1-এ বাংলাদেশ দল পড়েছে, যে যাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান রয়েছে সেই দলে। সেই গ্রুপটাতে বাংলাদেশ কিভাবে পারফর্ম করবে সেই বিষয়টা আসলে দেখার অপেক্ষা। নিশ্চয়ই সেখানে ব্যাটসম্যানদের আরেকটু বড় ভূমিকা পালন করতে হবে, আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই। সময় একেবারেই শেষ পর্যায়ে। হাসিবুল হোসেন শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য।